একের পর এক মহিলা খুন হচ্ছে এবং আশ্চর্যের বিষয় কি জানেন? সেই খুনগুলো করছে এক মহিলা, যিনি এই খুনে একাই 100। কারো কোনো রকম সাহায্য ছাড়াই তিনি ঘটিয়ে চলেছেন একের পর এক মৃত্যু। আচ্ছা বলুন তো, কোনো পার্থিব বস্তু কি কখনো একটা মানুষের জীবনের চেয়ে বেশি মূল্যবান হতে পারে? হয়তো হতে পারে। আর সেই কারণেই শুরু হয় এই মৃত্যু মিছিল। সোনা, যার প্রতি হয়তো সব মহিলার একটা দুর্বলতা কাজ করে, কিন্তু উইকনেস আর অবসেশন এক জিনিস নয়। আজকের এই এপিসোডের খুনের মোটিভই ছিল শুধুমাত্র সোনা চুরি। নমস্কার, আমি ডায়না আর আপনারা দেখছেন দ্য শ্যাডো বক্স। আমি বিশ্বাস করি কোনো অপরাধী জন্ম থেকে অপরাধী হয়ে জন্মায় না, পরিস্থিতির শিকার হয়েই অপরাধীর জন্ম হয়। আজ আমরা কথা বলবো এমন এক অপরাধীর যে দারিদ্রতার শিকার হয়েই এই পথ বেছে নেয়। কেডি কেম্পাম্মা, আসলে পরিচিত সায়ানাইড মল্লিকা নামে। একের পর এক মহিলাকে সায়ানাইড মেশানো জল খাইয়ে সে খুন করত। কিন্তু কেন এই রাস্তা বেছে নিল সে? সেটা জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে অনেকগুলো বছর। কর্ণাটকের এক অজপাড়া গাঁ কাগালিপুরা, 1972 সালে এখানেই জন্ম কেম্পাম্মার। জন্ম থেকেই দারিদ্র্য যেন তার ছায়াসঙ্গী। দিন মজুর বাবার সংসারে দুবেলা পেট ভরে খাওয়াটাই ছিল বিলাসিতা। কিন্তু এই অভাবের মাঝেই তার মনে জন্ম নেয় এক বিপজ্জনক আকাঙ্ক্ষা, বড়লোক হওয়ার স্বপ্ন। শুধু স্বপ্ন নয়, এক ধরনের আসক্তি। ছোটবেলা থেকেই সে লক্ষ্য করত কিভাবে সমাজে অর্থই সম্মান এনে দেয়। সেই থেকেই বড়লোকদের প্রতি এক অদ্ভুত আকর্ষণ আর নিজের অবস্থার প্রতি তীব্র ক্ষোভ জমতে থাকে তার ভিতরে। সে ভাবত বিয়ের মাধ্যমেই হয়তো সে এই জীবন থেকে বেরিয়ে আসতে পারবে, কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। বিয়ে হয় এক সাধারণ দর্জির সঙ্গে। কয়েক বছরের মধ্যেই 3 সন্তানের মা। সংসারের চাপ বাড়ে, কিন্তু অবস্থার কোনো উন্নতি হয় না। অবশেষে কেম্পাম্মা কাজ নেয় পরিচারিকার, তবে সেও বেছে বেছে শুধু ধনী বাড়িতেই, কারণ তার আসল উদ্দেশ্য ছিল কাজ নয়, পর্যবেক্ষণ। সেই বাড়িগুলোর ঝকঝকে মেঝে, দামি আসবাব আর সবচেয়ে বড় কথা, অবহেলায় ছড়িয়ে থাকা সোনাদানা, এসবই ধীরে ধীরে তার মানসিকতাকে বদলে দিতে থাকে। লোভ তখন আর চিন্তা নয়, পরিকল্পনা হয়ে ওঠে। তবে প্রথম অপরাধের জন্য সে বেছে নেয় আরও নির্জন জায়গা, একটি মন্দির। 1999 হোসকোটে অঞ্চলের এক মন্দিরে প্রতিদিন সন্ধ্যায় যেতেন মমতা রাজন। দীর্ঘদিন ধরে নিঃসন্তান থাকার কষ্ট, সংসারের অশান্তি, সব মিলিয়ে ভক্তিতেই শান্তি খুঁজতেন তিনি। নির্জন সময় বেছে নিয়ে প্রার্থনা করতেন ঘন্টার পর ঘন্টা। এই অভ্যাসই তাকে নজরে এনে দেয় কেম্পাম্মার। প্রায় 1 মাস ধরে সে মমতাকে অনুসরণ করে, লক্ষ্য একটাই, তার গলায় থাকা সোনার মঙ্গলসূত্র। 19 অক্টোবর 1999, সেদিন মন্দির প্রায় ফাঁকা। প্রার্থনা শেষে বেরোতে গিয়ে মমতা দেখেন তারই সমবয়সী এক মহিলা এখনো বসে আছে, চোখাচোখি একটুখানি হাসি। বিশ্বাসের সেই ক্ষণিক বিনিময়েই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় ভুল। সুযোগ বুঝে কেম্পাম্মা ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণের ধস্তাধস্তির পর শ্বাসরোধ করে হত্যা করা হয় মমতাকে। নিথর দেহ পড়ে থাকে মন্দিরের মেঝেতে, আর গলায় থাকা সোনা, কানের দুল সব উধাও। এই খুন ছিল কেম্পাম্মার জীবনের প্রথম পদক্ষেপ অন্ধকার জগতের দিকে। চুরি করা গয়না সে বিক্রি করে ব্যাঙ্গালোরের এক সোনার দোকানে। মোটা অঙ্কের টাকা হাতে পেয়ে সে বুঝে যায় এই পথেই দ্রুত বড়লোক হওয়া সম্ভব। চমকপ্রদ বিষয়, পুলিশ প্রথমে কোনো সন্দেহই করেনি তার ওপর। একজন মহিলা যে এই কাণ্ড ঘটাতে পারে তা তাদের মনেই হয়নি। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, শ্বাসরোধ করে খুন করা এক মহিলা কিভাবে পরে পরিচিত হলো সায়ানাইড মল্লিকা নামে?
কারণ এই প্রথম খুনে সায়ানাইডের কোনো ভূমিকা ছিল না। তখন সে জানতই না সায়ানাইড কি, কিভাবে কাজ করে। কিন্তু এই ঘটনা ছিল সবে শুরু। আপনাদের আগেই জানিয়েছি, ধনী বাড়িতে কাজ করতে গিয়েই কেম্পাম্মার চোখ খুলে যায় এক অন্য জগতের দিকে। সেই জগতের ঝলক তাকে শুধু মুগ্ধই করেনি, ধীরে ধীরে তাকে ঠেলে দিয়েছে অপরাধের দিকে। প্রতিদিনের কাজের ফাঁকে সে লক্ষ্য করত কোথায় কি রাখা থাকে, কখন বাড়ি ফাঁকা থাকে, কারা অসাবধান। এই পর্যবেক্ষণই একসময় তার মাথায় গড়ে তোলে অপরাধের প্রথম ব্লুপ্রিন্ট। একদিন সুযোগ পেয়েই সে হাত বাড়ায়, বাড়ির সকলের অগোচরে চুরি করে ফেলে সোনা। পরে সেই সোনা বিক্রি করতে যায় ব্যাঙ্গালোরের বাজারে। হাতে যখন একসাথে এত টাকা আসে, তখন সে যেন নিজের নতুন পরিচয় খুঁজে পায়। এই অভিজ্ঞতার পর তার ভাবনায় বড় পরিবর্তন আসে। সে বুঝতে পারে প্রকৃত বড়লোক হতে চাইলে প্রথমে তার স্বামীকে টেলারিং এর কাজ ছাড়তে হবে। তাই সে স্বামীকে প্রভাবিত করে নতুন পথে হাঁটতে, চিট ফান্ডের ব্যবসা শুরু করতে। কেম্পাম্মার স্বামী ছিল পরিশ্রমী এবং এলাকায় বিশ্বাসযোগ্য মানুষ। সেই বিশ্বাসকেই পুঁজি করে ধীরে ধীরে বেশ কিছু মানুষ তাদের সঞ্চিত টাকা জমা রাখে এই চিট ফান্ডে। বাইরে থেকে সবকিছুই স্বাভাবিক দেখালেও ভিতরে ভিতরে অন্য খেলা চলছিল। 2001 সালের মধ্যেই কেম্পাম্মা সেই টাকার বড় অংশ নিজের এবং পরিবারের খরচে উড়িয়ে দেয়। যখন বিনিয়োগকারীরা টাকা ফেরত চাইতে শুরু করে, তখন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে। চাপ বাড়তে থাকলে সে আবারও পুরনো পথে ফিরে যায়, চুরি। কিন্তু এবার সে বড় ঝুঁকি নেয়, একসাথে অনেক সোনা চুরি করে ফেলে একটি বাড়ি থেকে। আর এই অতিরিক্ত লোভই হয়ে ওঠে তার ভুল। এত বড় চুরির ঘটনায় বাড়ির লোকজন সরাসরি পুলিশের দ্বারস্থ হয়। তদন্ত শুরু হয় এবং খুব দ্রুতই সন্দেহের তালিকায় উঠে আসে কেম্পাম্মার নাম। 2001 সালের জুলাই মাস, চুরি করা সোনা বিক্রি করতে আবারও সে পৌঁছায় একটি সোনার দোকানে। কিন্তু এবার আর ভাগ্য তার সঙ্গে ছিল না। আগে থেকেই সতর্ক থাকা পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে। গ্রেপ্তার হয় কেম্পাম্মা চুরির অভিযোগে। এ পর্যন্ত গল্পটা এক সাধারণ অপরাধীর লোভ, চুরি, প্রতারণা আর শেষমেশ ধরা পড়া। কিন্তু এখানেই শেষ নয়। কেম্পাম্মা চুরির দায়ে জেলে যায় 2001 সালে। কিন্তু তার আগেই 1999-এ সে খুনের স্বাদ পেয়ে গেছে। অর্থাৎ আইনের চোখে সে তখন শুধু চোর, কিন্তু বাস্তবে সে ইতিমধ্যেই একজন খুনি। আর এই ফাঁকটাই তাকে বাঁচিয়ে দেয়। তদন্তকারীরা তখনও বুঝতেই পারেনি তারা আসলে কাকে ধরেছে। চুরির মামলায় মাত্র 6 মাস জেল খেটে বেরিয়ে আসে কেম্পাম্মা। বাইরে এসে সে প্রথমেই ফিরে যায় নিজের বাড়িতে, স্বামী আর সন্তানদের কাছে। কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছিল সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। সমাজের চোখে অপরাধী হয়ে যাওয়া স্ত্রীকে আর গ্রহণ করতে রাজি ছিল না তার স্বামী। এক প্রকার ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাকে। এই মুহূর্তটাই কেম্পাম্মার জীবনের টার্নিং পয়েন্ট। সব সম্পর্ক ছিন্ন, পেছনে ফেরার কোনো পথ নেই। এখন বাঁচতে হলে নতুন করে কিছু করতে হবে। আর সেই কিছু যে সৎ পথে হবে না, সেটা সে তখনই ঠিক করে ফেলেছিল। সে পাড়ি জমায় অন্য শহরে। সেখানে গিয়ে কাজ নেয় একটি সোনার দোকানে। সোনার প্রতি তার পুরনো আকর্ষণ এখানে আরও গভীর হয়। তবে এবার সে শুধু লোভী নয়, পর্যবেক্ষকও। দোকানে কাজ করতে করতে সে বুঝতে পারে এতদিন যেসব গয়না সে বিক্রি করেছে, তার আসল মূল্য সে কখনো পায়নি। বাজারের ভেতরের খেলাটা এবার পরিষ্কার হতে শুরু করে তার কাছে। এই কাজের সুবাদে সে চিনে ফেলে এমন কিছু চ্যানেল যেখানে সোনা সহজে আর কম ঝামেলায় বিক্রি করা যায়। কিন্তু সমস্যা একটাই, সোনা আসবে কোথা থেকে। এমন কিছু জায়গার সন্ধান সে পায় যেখানে সোনা সহজে আর কম ঝামেলায় বিক্রি করা যায়। দোকান থেকে চুরি করলে ধরা পড়ার ঝুঁকি বেশি। তাই সে খুঁজতে থাকে এমন একটা পদ্ধতি যেখানে শিকারও পাবে, আবার প্রমাণও থাকবে না।
এই খোঁজ তাকে পৌঁছে দেয় এক ভয়ঙ্কর আবিষ্কারের কাছে, সায়ানাইড। গয়নার কাজে ব্যবহৃত এই রাসায়নিকটি খুব অল্প পরিমাণেই মানুষের প্রাণ কেড়ে নিতে পারে, দ্রুত, নিঃশব্দে, প্রায় কোনো চিহ্ন না রেখে। কেম্পাম্মা বুঝে যায় এটাই তার পারফেক্ট টুল। এরপর সে পরিকল্পনা করে তার দ্বিতীয় খুন। প্রথমবারের মতোই এবারও সে বেছে নেয় মন্দির, একটা জায়গা যেখানে মানুষ আসে বিশ্বাস নিয়ে, সতর্কতা নয়। তার পরের শিকার এলিজাবেথ, প্রায় 52-53 বছর বয়সী এক মহিলা, নিয়মিত প্রার্থনা করতে আসতেন। ব্যক্তিগত জীবনে তখন গভীর সংকট। কয়েক সপ্তাহ আগে তার নাতনি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এই দুঃখই তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। কেম্পাম্মা ঠিক এই দুর্বলতাকেই কাজে লাগায়। প্রথমে কয়েক সপ্তাহ ধরে সে এলিজাবেথের সঙ্গে সম্পর্ক তৈরি করে, সহানুভূতি দেখায়, তার কষ্টের কথা শুনে, বিশ্বাস অর্জন করে। তারপর একদিন সে প্রস্তাব দেয় এক বিশেষ পূজার কথা, যা করলে নাকি ঈশ্বর মনস্কামনা পূর্ণ করবেন। কিন্তু পূজার কিছু শর্ত ছিল। সারাদিন উপোস থাকতে হবে, নববধূর মতো সাজতে হবে, গয়নায় সজ্জিত হয়ে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, পুজো শেষে তার হাত থেকে জল গ্রহণ করতে হবে। নাতনিকে ফিরে পাওয়ার আশায় এলিজাবেথ সব শর্ত মেনে নেন। নির্দিষ্ট দিনে নির্জন এক ভগ্নপ্রায় মন্দিরের পেছনে হাজির হন তিনি, সাজগোজ করে, গয়নায় মোড়া অবস্থায়। কেম্পাম্মা তখন প্রস্তুত। কিছুক্ষণ মন্ত্রপাঠের ভান, পূজার অভিনয়, সবকিছু যেন এক নিখুঁত নাটক। আর তারপর পবিত্র জল বলে সে এগিয়ে দেয় সায়ানাইড মেশানো জল। কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হয় ছটফটানি। এলিজাবেথের মৃত্যু হয় সেখানে, নিঃশব্দে, নির্জনে। কেম্পাম্মা ঠান্ডা মাথায় তার গায়ের সমস্ত গয়না খুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই খুন ছিল আলাদা। এটা আর হঠাৎ রাগ বা সুযোগের ফল নয়, এটা ছিল পরিকল্পিত, ক্যালকুলেটেড এবং অত্যন্ত কার্যকর। এই সাফল্য কেম্পাম্মাকে শুধু টাকা দেয়নি, দিয়েছিল এক মারাত্মক আত্মবিশ্বাস। সে বুঝে যায় সে এমন একটা পদ্ধতি পেয়ে গেছে যার মাধ্যমে খুব সহজে বারবার একই অপরাধ করা সম্ভব, ধরা না পড়ে। কেম্পাম্মা খুব দ্রুত একটা বিষয় পরিষ্কার বুঝে ফেলেছিল, ধর্ম আর বিশ্বাস এই দুটোই সবচেয়ে সহজ এন্ট্রি পয়েন্ট, বিশেষ করে এমন মহিলাদের ক্ষেত্রে যারা ব্যক্তিগত কষ্টে ভেঙে ঈশ্বরের কাছে আশ্রয় খুঁজছেন। এই মানসিক অবস্থাকেই সে তার অস্ত্র বানালো। এরপর তার নজর পড়ে প্রায় 60 বছর বয়সী যশোদাম্মার ওপর। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। নিয়মিত মন্দিরে গিয়ে প্রার্থনা করতেন যেন এই যন্ত্রণা থেকে মুক্তি পান। কেম্পাম্মা আগের মতোই ধীরে ধীরে তার সঙ্গে আলাপ বাড়ায়, বিশ্বাস জাগায় এবং একসময় সেই বিশেষ পূজার কথা তোলে। প্রলোভনটা ছিল একেবারে নির্ভুল, এই পূজা করলে নাকি অসুখ কমে যাবে। নিরাশার মধ্যে মানুষ যুক্তির চেয়ে আশায় বেশি বিশ্বাস করে। যশোদাম্মাও তার ব্যতিক্রম ছিলেন না। নির্দিষ্ট দিনে কেম্পাম্মার নির্দেশ মতো গয়না পরে উপবাস রেখে হাজির হন তিনি নির্জন জায়গায়। তারপর আগের মতোই মন্ত্রপাঠের অভিনয়, পূজার ভান, আর শেষে সেই পবিত্র জল। সায়ানাইড মেশানো সেই জল গলায় নামার কয়েক মুহূর্তের মধ্যেই সব শেষ। এলিজাবেথের মতোই যশোদাম্মার মৃত্যু হয় নিঃশব্দে, আর কেম্পাম্মা ঠান্ডা মাথায় তার গয়না খুলে নিয়ে সেখান থেকে সরে পড়ে। এবার পরপর দুটো খুন, একই প্যাটার্ন, একই পদ্ধতি। স্বাভাবিকভাবেই বিষয়টা নজরে আসে পুলিশের। তদন্ত শুরু হয়, কিন্তু কোনো সুস্পষ্ট ক্লু ছিল না। কারণ খুনের পদ্ধতি ছিল অত্যন্ত নিখুঁত, নির্জন জায়গা, অপরিচিত পরিচয়, আর দ্রুত কাজ শেষ করে উধাও হয়ে যাওয়া। ওদিকে এই ধারাবাহিক সাফল্য কেম্পাম্মাকে আরো আত্মবিশ্বাসী, আরো বেপরোয়া করে তোলে। এরপর সে আবার শহর বদলায়, নতুন জায়গা, নতুন পরিচয়, নতুন শিকার।
এইবার তার টার্গেট মুনিয়াম্মা, প্রায় 60 বছর বয়সী এক ভক্তিপরায়ণ মহিলা। দিনের বেশিরভাগ সময় কাটত প্রার্থনা, নাম জপ আর ধর্মীয় আচার অনুষ্ঠানে। শরীরও ভালো ছিল না, হাঁটতে সমস্যা, হাঁটু ও কোমরে তীব্র ব্যথা। কেম্পাম্মা আগের মতোই তার দুর্বলতা খুঁজে বের করে, কয়েকদিনের মধ্যে বিশ্বাস তৈরি করে ফেলে। তারপর একই গল্প, বিশেষ পূজা, নিরাময়ের প্রতিশ্রুতি, কিছু নিয়ম এবং শেষ পর্যন্ত সেই মারাত্মক ফাঁদ। মুনিয়াম্মার ক্ষেত্রেও পরিণতি আলাদা হয়নি। এবার কেম্পাম্মার খুনের সংখ্যা দাঁড়ালো 4, কিন্তু এখানেই থামেনি সে। মাত্র কয়েক মাসের মধ্যেই সে খুঁজে নেয় তার পরবর্তী শিকার, 30 বছর বয়সী নাগবেণী। বয়সে অনেকটাই ছোট, কিন্তু কেম্পাম্মার কাছে সেটা কোনো বিষয়ই ছিল না। তার কাছে গুরুত্বপূর্ণ ছিল শুধু একটাই বিষয়, টার্গেট কতটা সহজে বিশ্বাস করবে। বিয়ের পর অনেক বছর কেটে গেলেও নাগবেণীর কোল ভরেনি। এই অপূর্ণতাই ধীরে ধীরে তাকে ভেঙে দিচ্ছিল ভেতর থেকে। আশেপাশের কথা, সমাজের চাপ, সব মিলিয়ে সে খুঁজে বেড়াচ্ছিল একটা আশ্রয়, একটা ভরসা। ঠিক সেই সময়ই তার জীবনে ঢুকে পড়ে কেম্পাম্মা। নাগবেণীর গল্পটা অনেকটাই মমতার মতো, একই কষ্ট, একই প্রার্থনা। প্রতিদিন মন্দিরে এসে ঈশ্বরের কাছে সন্তান চেয়ে প্রার্থনা করত সে। আর কেম্পাম্মা খুব নিখুঁতভাবে বুঝে গিয়েছিল এই মানসিক অবস্থায় মানুষকে প্রভাবিত করা সবচেয়ে সহজ। একদিন সুযোগ বুঝে সে নাগবেণীকে বলে এক বিশেষ পূজার কথা, এমন এক আচার যা করলে নাকি নিশ্চিতভাবেই সন্তান লাভ হবে, এমনকি পুত্র সন্তানও। এই প্রতিশ্রুতিটাই ছিল সবচেয়ে বড় ফাঁদ। গ্রামের সরল গৃহবধূ নাগবেণী কোনো প্রশ্ন না করেই বিশ্বাস করে ফেলে সেই কথা। নির্দিষ্ট দিনে আগের শিকারদের মতোই সে হাজির হয় পূজার জন্য, গয়নায় সজ্জিত, বিশ্বাসে পরিপূর্ণ হয়ে। এরপর যা হওয়ার তাই হয়। কিছু সময় পর গ্রামেরই এক নির্জন মন্দিরের পেছনে পাওয়া যায় তার নিথর দেহ। এই নিয়ে পর পর 5 জন মহিলা একইভাবে একই প্যাটার্নে খুন। পুরো কর্ণাটক জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশও বুঝতে পারে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একজন সিরিয়াল কিলার কাজ করছে। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। প্রতিটি খুনের পদ্ধতি একই হলেও লোকেশন একেবারেই এলোমেলো। এক জায়গায় খুনের পর পরের ঘটনা ঘটছে কয়েকশো কিলোমিটার দূরে, ফলে কোনো নির্দিষ্ট এলাকা ধরে তদন্ত এগোনো যাচ্ছিল না। খুনির কোনো স্পষ্ট পরিচয় নেই, কোনো প্রত্যক্ষদর্শী নেই, পুরো ঘটনাটা যেন অদৃশ্য কারো কাজ। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে ভণ্ড সন্ন্যাসী বা ভুয়ো ধর্মগুরুর দিকে, কারণ এমন বিশেষ পূজা বা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার ঘটনা আগেও ঘটেছে। কিন্তু সন্দেহ আর প্রমাণ, এই দুইয়ের মধ্যে যে ফারাক, সেটাই তাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এদিকে পঞ্চম খুনের পর কেম্পাম্মা আবারও জায়গা বদলায়, নতুন শহর, নতুন পরিচয়, আরও একবার নিজেকে আড়াল করার চেষ্টা। সেখানে গিয়ে সে আবার পরিচারিকার কাজ নেয়, চেহারায় সরলতা, আচরণে নিরীহ ভাব। দেখে বোঝার উপায় নেই এই মহিলার ভেতরে লুকিয়ে আছে এক ঠান্ডা মাথার খুনি। কিন্তু এবার একটা অদ্ভুত ঘটনা ঘটে। এবার তাকে আলাদা করে শিকার খুঁজতে হয়নি, শিকার যেন নিজেই ধীরে ধীরে তার কাছে এসে ধরা দেয়। যে বাড়িতে সে কাজ করত সেখানেই পরিচয় হয় মানি নামের এক মহিলার সঙ্গে। খুব অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। মানির বাড়িতে যাতায়াত শুরু হয় কেম্পাম্মার, আড্ডা, গল্প, সময় কাটানো। এই সম্পর্কই তাকে খুলে দেয় নতুন এক দরজা, কারণ মানির ছিল আরেক বান্ধবী, রেণুকা। রেণুকার জীবনেও ছিল একাকিত্ব। তার স্বামী কাজ করত দুবাইয়ে, বছরে হাতে গোনা কয়েকদিনই বাড়ি আসতো, ফলে বেশিরভাগ সময়টাই তাকে কাটাতে হতো একা। এই একাকিত্ব, এই মানসিক শূন্যতা, ঠিক এই জায়গাটাতেই কেম্পাম্মা সবচেয়ে ভালো কাজ করতে পারত। মানির বাড়িতে আড্ডার সূত্র ধরেই রেণুকার সঙ্গে পরিচয় হয় কেম্পাম্মার। ধীরে ধীরে কথাবার্তা বাড়ে, আর খুব অল্প সময়ের মধ্যে কেম্পাম্মা বুঝে যায়
রেণুকার ভেতরেও আছে সেই একই অপূর্ণতা যা তার আগের শিকারদের মধ্যে ছিল। বিয়ের পর বহু বছর কেটে গেলেও সন্তানের মুখ দেখেনি রেণুকা। একদিন নিজের কষ্টের কথা সে খুলে বলে কেম্পাম্মাকে। এই স্বীকারোক্তিটাই ছিল কেম্পাম্মার জন্য সবুজ সংকেত। আগের মতোই সে রেণুকাকে শোনায় এক বিশেষ পুজোর কথা, যা করলে নাকি নিশ্চিতভাবে সন্তান লাভ হবে, ঠিক যেমনটা সে বলেছিল মমতা আর নাগবেণীকেও। তবে এবার সে একটু বাড়তি সতর্কতা নেয়। রেণুকাকে স্পষ্ট করে বলে দেয় এই পুজোর কথা যেন কাউকে না জানানো হয়। কিন্তু এখানেই ঘটে সেই ছোট্ট অথচ মারাত্মক ভুল। রেণুকা বিষয়টা নিজের মধ্যে রাখতে পারেনি। একদিন আড্ডার ফাঁকে মানিকে সব খুলে বলে দেয়। মানি যদিও বিষয়টাকে সন্দেহজনকভাবে দেখেনি, বরং ভেবেছিল হয়তো কেম্পাম্মা সত্যিই সাহায্য করতে চাইছে। সে রেণুকাকে সাহস যোগায়, পূজাটা করতে উৎসাহ দেয়। 2006 সালের 7ই ডিসেম্বর ঠিক হয় সেই পূজার দিন। সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, কিন্তু শেষ মুহূর্তে কেম্পাম্মা হঠাৎ করে পূজার জায়গা বদলে দেয়। নির্জন ভগ্নপ্রায় এক মন্দির, যেখানে বাইরে কারো নজর পড়ার সম্ভাবনা প্রায় নেই। সেই দিনটার পর থেকেই হঠাৎ উধাও হয়ে যায় রেণুকা। তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কেম্পাম্মারও। দুজনের কাউকে খুঁজে না পেয়ে মানির মনে সন্দেহ দানা বাঁধে। আর দেরি না করে সে সরাসরি থানায় গিয়ে অভিযোগ দায়ের করে, কেম্পাম্মার নাম উল্লেখ করেই। খবর পেয়ে দুবাই থেকে তড়িঘড়ি দেশে ফিরে আসে রেণুকার স্বামী। 5 দিন পর 12ই ডিসেম্বর একটি জঙ্গলের মধ্যে অবস্থিত পরিত্যক্ত মন্দির থেকে উদ্ধার হয় রেণুকার পচা গলা দেহ। এই ঘটনাই যেন আগুনে ঘি ঢালে। মিডিয়ায় তোলপাড় শুরু হয়, একের পর এক পুরনো কেস সামনে আসতে থাকে। যেসব পরিবার আগে তাদের প্রিয়জনদের অস্বাভাবিক মৃত্যু ভেবে চুপ করেছিল, তারাও এবার মুখ খোলে। ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে এটা কোনো একক ঘটনা নয়, বরং এক ধারাবাহিক খুনের চক্র। পুরো কর্ণাটক জুড়ে ছড়িয়ে পড়ে সায়ানাইড সিরিয়াল কিলারের আতঙ্ক। এই প্রথমবার তদন্তে একটা বড় অগ্রগতি হয়, কারণ মানি একমাত্র ব্যক্তি যে কেম্পাম্মাকে কাছ থেকে দেখেছিল। তার দেওয়া বর্ণনার ভিত্তিতে পুলিশ তৈরি করে এক স্কেচ, যেটা দ্রুতই ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমে। কিন্তু প্রশ্ন একটাই, কেম্পাম্মা কোথায়? সে কি রাজ্য ছেড়ে পালিয়ে গেছে? বাস্তবে রেণুকার খুনের পরও তাকে সঙ্গে সঙ্গে ধরতে পারেনি পুলিশ। প্রায় 2 বছর ধরে সে এদিক ওদিক ঘুরে, পরিচয় বদলে, পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ায়। তবে শেষ রক্ষা হয়নি। 2008 সালের 31শে ডিসেম্বর মাইসোরের একটি সোনার দোকানে হাজির হয় এক মহিলা। তার কাছে ছিল বেশ কিছু দামি সোনার গয়না বিক্রি করার জন্য। দোকানদারের চোখে প্রথম দেখাতেই কিছু একটা অস্বাভাবিক লাগে। মুখটা যেন কোথাও আগে দেখেছে, কিন্তু ঠিক মনে পড়ছে না। কথাবার্তার মাঝে সন্দেহটা বাড়তে থাকে। মহিলা জানায় সে এই এলাকার বাসিন্দা নয়। ঠিক তখনই যেন হঠাৎ করে মনে পড়ে যায় দোকানদারের কয়েক বছর আগে খবরের কাগজে দেখা এক স্কেচের কথা। এক মহিলা যার বিরুদ্ধে সোনা চুরি আর খুনের অভিযোগ ছিল। স্কেচটার সঙ্গে এই মহিলার মুখের অদ্ভুত মিল। সন্দেহ আর উপেক্ষা করেননি তিনি, এবং এই এক মুহূর্তের সিদ্ধান্তই শেষ পর্যন্ত থামিয়ে দেয় সায়ানাইড মল্লিকার দৌরাত্ম্য। দোকানদার বিষয়টা একেবারেই বুঝতে দেননি। বাইরে থেকে সব স্বাভাবিক রেখে নিঃশব্দে পুলিশে খবর দেন তিনি। কিন্তু এদিকে সেই মহিলার আচরণে হঠাৎ অস্বস্তি ধরা পড়ে, যেন কিছু একটা টের পেয়েছে। দোকান থেকে বেরিয়েই দ্রুত হাঁটা শুরু করে। কিছুটা পথ পেরিয়ে যখন সে বাস স্ট্যান্ডে পৌঁছে বাসে ওঠার চেষ্টা করছে, ঠিক তখনই তাকে ঘিরে ধরে মহিলা কনস্টেবলরা। কোনো সুযোগ না দিয়েই আটক করা হয় তাকে। থানায় নিয়ে যাওয়ার পর আসল পরিচয় বেরিয়ে আসে। এই মহিলা আসলে আর কেউ নয়, কেম্পাম্মা, সেই কুখ্যাত নাম সায়ানাইড মল্লিকা। গ্রেপ্তারের পর পুলিশের প্রথম প্রশ্ন ছিল
এই খুনগুলো কি সে একাই করেছে নাকি এর পেছনে কোনো চক্র আছে? কেম্পাম্মার উত্তর ছিল একেবারে সরাসরি, সব কিছু সে একাই করেছে। এরপর জানতে চাওয়া হয় কেন সে এই খুনগুলো করত। তার উত্তর আরো ঠান্ডা, আরো নির্লিপ্ত। আমার সোনা দরকার ছিল। সোনা মানেই টাকা, আর টাকা মানেই সুখ। কারো সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা ছিল না। এই নির্বিকার স্বীকারোক্তি তদন্তকারীদেরও হতবাক করে দেয়। তবুও আরেকটা প্রশ্ন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। চুরি করার যদি উদ্দেশ্য হয় তাহলে খুন কেন? অজ্ঞান করে গয়না নিয়ে নেওয়া যেত, মানুষগুলো বেঁচে যেত। এই প্রশ্নের উত্তরে কেম্পাম্মা যে ব্যাখ্যা দেয় তা একজন পেশাদার খুনির মতোই ঠান্ডা। ওরা সবাই আমার মুখ চিনত, জ্ঞান ফিরে পেলে পুলিশে জানিয়ে দিত, তাই মারতে হয়েছে। অন্য কোনো উপায় ছিল না। তবে তদন্ত এখানেই থেমে থাকেনি। রেণুকার খুনের পর যে প্রায় 2 বছর সে পালিয়ে বেরিয়েছিল, সেই সময়েও কর্ণাটকের বিভিন্ন জায়গায় একাধিক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে আসে। কিন্তু সেসব ঘটনার সঙ্গে নিজেকে যুক্ত করতে অস্বীকার করে কেম্পাম্মা। ফলে আইনি নথিতে তার অপরাধের সংখ্যা 6-এ সীমাবদ্ধ থাকে। তবে তদন্তকারী সংস্থার ধারণা, বাস্তবে এই সংখ্যা অনেক বেশি হতে পারে, প্রায় 15 থেকে 22-এরও বেশি। এরপর আসে বিচার পর্ব। 2010 সালে আদালত কেম্পাম্মাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়, স্বাধীন ভারতের অন্যতম প্রথম মহিলা সিরিয়াল কিলার হিসেবে। সেই সময় থেকে সায়ানাইড মল্লিকা নামটি আরও ছড়িয়ে পড়ে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক বছর পর 2013 থেকে 14 নাগাদ উচ্চ আদালত সেই মৃত্যুদণ্ড বাতিল করে দেয়। তার বদলে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। একজন ঠান্ডা মাথার পরিকল্পিত সিরিয়াল কিলারের ক্ষেত্রে এই রায় অনেকের কাছেই প্রশ্নের জন্ম দিয়েছে। আপনার কি মনে হয়, মৃত্যুদণ্ডই কি উপযুক্ত শাস্তি ছিল, নাকি যাবজ্জীবন কারাদণ্ড যথেষ্ট? মতামতটা ভেবে দেখার মতো। যাই হোক, আজ এখানেই শেষ করছি আমাদের গল্প। আবার দেখা হবে নতুন কোনো কাহিনীতে। ততদিন সতর্ক থাকুন, কারণ বাস্তবের সবচেয়ে ভয়ঙ্কর মুখগুলো অনেক সময় একেবারেই নিরীহ দেখায়।